আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব তৎসম শব্দের সন্ধি নিয়ে। বাংলা ভাষার মধ্যে তৎসম শব্দ বা সাংস্কৃতিক শব্দ, সংস্কৃতির শব্দ অনেক অনেক আছে। তো এই সাংস্কৃতিক শব্দগুলা বাংলা ভাষার সন্ধির যে নিয়ম, এই সন্ধির নিয়ম অনুসরণ করে না। সেটা তৎসময়ের যে সন্ধির নিয়ম, তৎসম শব্দের বা সাংস্কৃতিক শব্দের যে সন্ধি নিয়ম, এই নিয়মই ফলো করে। তো আমরা দেখতে পাচ্ছি তৎসম শব্দ তিন প্রকারের হয়। একটা হচ্ছে স্বরসন্ধি। সন্ধি তিন প্রকারের হয়: স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি আর বিসর্গ সন্ধি। তো এগুলা দেখানোর পূর্বে আমি আপনাদেরকে একটা শর্ট একটা নোট দেখাতে চাই। আসলে এটা কাজ করে স্বরধ্বনির যে সন্ধি, প্রথমত অ আ এর সাথে প্লাস অ আ যদি আসে তাহলে সেটা আ হয়। যদি এর সাথে রসই বা দীর্ঘ ইকার আসে তাহলে সেটা এ হয়। দীর্ঘ রসা উকার বা দীর্ঘ উকার যদি আসে তাহলে এটা উ হয়। রি যদি আসে তাহলে অর হয়, আর রি তো যদি আসে তাহলে আর হয়। যদি এ বা ওই আসে সেটা হয় ওই। ও বা ও আসলে সেটা হয় ও। তাহলে তো আমরা দেখলাম এখানে যতগুলা শব্দ সবগুলোই হচ্ছে স্বরধ্বনির একটা স্বরসন্ধির একটা রূপ, যা শুধু অ এবং আ নিয়ে আলোচনা করছে। অ এবং আ এর পর যে সন্ধিটা আসে সেটা হচ্ছে ই, রসই বা দীর্ঘই। রসই বা দীর্ঘইর সাথে যদি রসই বা দীর্ঘই আসে তাহলে দীর্ঘই হয়, আর যদি এছাড়া অন্য কোনো শব্দ ধ্বনি আসে স্বরধ্বনি, তাহলে জ অন্তস্তীয় জ অথবা জ ফলা হয়। তো রসই ছাড়া, রসির পরে আমরা যেটা জানি সেটা হচ্ছে রসাউ বা দীর্ঘাউ। রসাউ দীর্ঘাউর পরে যদি রসাউ দীর্ঘাউ আসে তাহলে সেটা দীর্ঘাউ হয়। আর যদি এছাড়া অন্য কোনো স্বরধ্বনি আসে তাহলে ব ফলা হয়। এগুলো আমরা একটু পরে বিস্তারিত দেখবো। শর্ট দেখাইতেছে যাতে সহজেই মাথায় কনসেপ্টটা ঢুকে যায়। তারপর হচ্ছে রি এর সাথে যদি অন্য রি ছাড়া অন্য কোনো ধ্বনি আসে, স্বরসন্ধি স্বরধ্বনি, তাহলে র ফলা হয়। তারপরে রি এর পরে আমরা জানি এ, ওই, উ, ও। তো এইগুলোর সাথে যদি, এইগুলোর যে কোনো একটার সাথে যদি এ আসে তাহলে অয় হয়। ওই আসলে আয় হয়। উ আসলে অব হয়। ও আসলে আব হয়। তো এই এইগুলোর সাথে এইগুলাই যদি আসে তাহলে অয়, আয়, অব, আব হয়। তো এতটুকু হচ্ছে আমাদের স্বরধ্বনির যে সন্ধি, সংস্কৃত ভাষা সেটা। তো স্বরধ্বনির পরে আছে ব্যঞ্জন ধ্বনির যে সন্ধি সেটা। তো এইখানে ক, চ, ট, ত, প, এই শব্দগুলো আসলে, এগুলো শব্দগুলোর সাথে স্বরধ্বনি আসলে কয়ের জায়গায় গ হবে, ছয়ের জায়গায় জ হবে, টয়ের জায়গায় ড হবে, আর তয়ের জায়গায় দ হবে, পয়ের জায়গায় ব হবে, আর স্বরধ্বনিটা স্বরধ্বনির জায়গায় থেকে যাবে। যদি স্বরধ্বনির সাথে ছ আসে, স্বরধ্বনির পরে যদি ছ আসে তাহলে চ যোগ ছ হয়। ত এবং ত অথবা দ এর সাথে যদি চ ছ আসে তাহলে চ যোগ চ বা চ যোগ ছ হয়। ত এবং দ এর সাথে যদি দ এবং ছ আসে, জ যোগ জ হয় অথবা জ যোগ ছ হয়। ত এবং দ এর সাথে যদি স আসে তাহলে চ যোগ ছ হয়। এখানে দেখা যাচ্ছে সব জায়গায়, প্রায় বেশিরভাগ জায়গায় হচ্ছে তটা চ হয়ে যাচ্ছে আর পরবর্তী শব্দটা বসে যাচ্ছে।
তারপর হচ্ছে ত এর সাথে যদি দ আসে তাহলে ত অথবা দ এর সাথে যদি ড আসে তাহলে দুইটাই ড হয়ে যায়, এবং ত এবং দ এর সাথে যদি হ আসে তাহলে দ যোগ ধ হয়ে যায়। তারপরে সে ত যোগ ত অথবা দ এর পরে যদি ল আসে তাহলে ডাবল ল হয়ে যায়। তারপরে ব্যঞ্জন ধ্বনি সমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পরে যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ বা ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি অথবা জ জ অন্তস্থীয় জ বর্গীয় জ, ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠধ্বনি ব এবং ঘোষ কনপন জাতীয় দন্তমূল ধ্বনি র কিংবা ঘোষ অল্পপ্রাণ ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি ব থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয়, যথা, এটা আমরা পরবর্তীতে দেখবো এটা কি কি হচ্ছে। উ, ইয়, মূর্ধন্য দন্তন্য ম, এগুলো হচ্ছে নাসিক্য ধ্বনি। এই ধ্বনিগুলোর পরে পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পপ্রাণ স্পর্শ ধ্বনি সেই বর্গ ঘোষ স্পর্শ কিংবা নাসিক্য ধ্বনি হয়ে যায়। এই দুইটা নিয়মই একটু বেশি বিস্তৃত, আমরা এই দুইটা নিয়ম নিয়ে আলোচনা করব আলাদাভাবে। ম প্লাস সকল বর্গীয় ধ্বনি, ম প্লাস সকল নাসিক্য ধ্বনি হয়, না বর্গীয় নাসিক্য ধ্বনি হয়। ম যোগ জ, র, ল, ব, তালিব স, অন্তস্থীয় জ, দন্ত স, হ এগুলো আসলে এই ম এর পরিবর্তে অনুস্বার হয় আর বাকি যা আছে তাই বসে যায়। চ অথবা জ এর পরে যদি দন্তন্য আসে তাহলে চ জ ঠিক থেকে দন্তন্য এর জায়গায় ইয় হয়। ত দ এবং ধ এরপর যদি ক চ ট ত প খ ছ ঠ থ ফ আসে তাহলে ত প্লাস ধ দ অথবা ধ হয়। ক চ ট প ত এগুলা থেকে যায়। আচ্ছা, তারপরে মূর্ধন্য ষ এর পরে যদি ত আসে বা থ আসে তাহলে এই ত আর থ ঠ হয়ে যায়। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপে আমি আলোচনা করলাম, এগুলা বিস্তারিত রূপে আমরা আলোচনায় যাচ্ছি। স্বরধ্বনির আলোচনা। এক নাম্বার, অ অথবা আ এরপরে যদি অ অথবা আ আসে তাহলে উভয় মিলে আকার হয়। আকার পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়, যেমন অ যোগ আ সমান সমান আ, নর যোগ অদম নরদম, যেমন হিম যোগ হিমা, হিম যোগ অচল হিমাচল, প্রাণ যোগ অধিক প্রাণাধিক, হস্ত যোগ অন্তর হস্তান্তর। তো একইভাবে অ এর সাথে আ আসলে আ হয়, আয়ের সাথে অ আসলেও আ হয়, আয়ের সাথে আ আসলে আ হয়। তো এইগুলা পড়ার সময় অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে এই উদাহরণগুলা বেশি প্র্যাকটিস করা দরকার, কারণ এই নিয়ম সব সময় মনে থাকতে নাও পারে। আমরা উদাহরণগুলা নবম শ্রেণীর যে বই আছে নবম দশমের, এটা থেকে আমরা বেশি বেশি প্র্যাকটিস করে নেব। 2 নাম্বার নিয়ম হচ্ছে অ এর সাথে অ বা আ আসলো, কিন্তু অ এর সাথে অ বা আ এর সাথে যদি ই রস্বই দীর্ঘ ই আসে তাহলে উভয় মিলে একার হয়, যেমন অ যোগ ই সমান সমান এ, শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা। তো এভাবে বাকি এগুলা হবে।
অ অথবা আকারের পর যদি উকার বা ঔকার আসে তাহলে দুইটা মিলে উকার হয়। যেমন অ যোগ উ, রসাউ সমান সমান উ, সূর্য যোগ উদয় সূর্যোদয়। অ কিংবা আয়ের আকারের পর রি কার থাকলে উভয় মিলে অর হয়। তা পরবর্তীতে র‍্যাপ হিসেবে ব্যবহৃত হয়। অ যোগ রি সমান সমান অর, যেমন দেব যোগ ঋষি দেবর্ষি। মানে আমরা যেখানে ঋষি দেখবো রিকার দেখবো ওইখানেই মনে করব দেব যোগ ঋষি আছে। আর যদি ঋত দেখি, আহ র ফলার পরে উপরে ঋত, এই র ফলার নিচে যদি ত দেখি, র্যাফের নিচে যদি ত দেখি, এই তটা আসার কারণ হচ্ছে অকারের পর আকার, আকারের পর অ বা আকারের পর আহ, ঋত এসেছিল। যেমন অ যোগ রি আর, তো শীত যোগ ঋত শীতার্থ। আগেরটা ছিল অর, আর পরবর্তীটা হচ্ছে আর। পার্থক্য হচ্ছে স্বরে অ স্বরে আ। কারণ হচ্ছে একটার মধ্যে ঋত নয়, শুধু রি আছে, আরেকটার মধ্যে আছে ঋত আছে। দুইটা এতটুকুই পার্থক্য। ঋত থাকলে আসবে, আর রি থাকলে শুধু অ আসবে। 6 নম্বর নিয়ম হচ্ছে অকার আকারের পর যদি এ আসে, ওই এ একার অথবা ঐকার আসে তাহলে ঐকার হয়। যেমন এ অযোগ এ ওই, যেমন জনযোগ এক জনৈক জনৈক। 7 নম্বর অ এর অ কার কিংবা আকারের পর যদি উকার হয় বা ঔকার হয় তাহলে দুইটা মিলে ঔকার হবে। যেমন অ যোগ ও, ও অযোগ ও ও মিলে ও হয়েছে। বনযোগ ঔষধ ঔষধি, বনযোগ ঔষধি বনৌষধি। 8 নম্বর, এতক্ষণ আমরা দেখছিলাম অ আয়ের পরে যেই স্বরধ্বনি গুলো আসছে, এখন আমরা ই কার নিয়ে আলোচনা করব। রসই বা দীর্ঘ ই কারের পর যদি ই রসই বা দীর্ঘ ই কার থাকে তাহলে উভয় মিলে দীর্ঘ দীর্ঘ ই কার হবে। যেমন ই যোগ ই, রসই যোগ রসই সমান সমান অতি যোগ সমান সমান দীর্ঘ ই, অতি যোগ ইত অতীত। তবে যদি রসইকার দীর্ঘ ইকারের পরে যদি রসই বা দীর্ঘ ইকার ভিন্ন স্বর থাকে, মানে রসইকার দীর্ঘ ইকার ছিল না, অন্য কোনো স্বর থাকে, তাহলে সেটা অন্তস্থীয় জ অথবা আহ, জ ফলা হয়ে যাবে। যেমন ই যোগ অ সমান সমান জফলা যোগ অ। যেমন অতি যোগ অন্ত অত্যন্ত, এখানে জফলা চলে আসছে। একইভাবে রসাউকার বা দীর্ঘাউকারের পর যদি রসাউকার বা দীর্ঘাউকার আসে তাহলে উভয় মিলে দীর্ঘাউকার হয়ে যায়। যেমন ও যোগ ও, রসাউ যোগ রসাউ সমান সমান দীর্ঘাউ। মরু যোগ উদ্যান মরুদ্যান। 2 নম্বরে উকার কিংবা ঔকারের পর যদি উকার কিংবা রসাউকারের পর যদি দীর্ঘ উকার অথবা রসাউকারের পরে যদি দীর্ঘ উকার, রসাউ দীর্ঘকারের পরে যদি রসাউ দীর্ঘকার আসে তাহলে উভয় মিলে সরি
রসাউকার কিংবা দীর্ঘাউকারের পর যদি রসাউকার বা দীর্ঘাউকার ভিন্ন অন্য স্বর আসে তাহলে সেটা বফলা হয়ে যাবে, বফল। যেমন রসাউ প্লাস অ সমান সমান ব প্লাস অ, সুযোগ অল্প স্বল্প। এখানে স্বয়ের উপরে একটা ব আসছে, যদিও সেটা উচ্চারণে এতটা পার্থক্য লক্ষ্য করা যায় না, তারপরে আসবে। রিকারের পর রি ভিন্ন অন্য স্বর থাকলে র হয়। রিকারের উপরে রিকার আসে না, তবে যদি রিকারের পর যদি অন্য কোনো স্বর থাকে তাহলে সেটা র হয়ে যায় বা র ফলা রূপে পূর্ববর্তী ব্যঞ্জনের সঙ্গে যুক্ত হয়। যেমন পিতৃ যোগ আলয়, পিত্রালয়, এখানে র ফলা হয়ে গেছে, রেফা হয় না কিন্তু। তারপরে স্বরবর্ণের যেগুলো বাকি রয়েছে সেটা হচ্ছে এ, ওই, উ, ও। এগুলোর পরে যদি এ অথবা ওই স্থানে যথাক্রমে অয়, আই হয়, আর উ এবং ও এর স্থানে যথাক্রমে অব বা আব হয়। যেমন এ প্লাস অ, অয় প্লাস অ। যেমন ন্যা যোগ অন, নয়ন। সে যোগ অন, শয়ন। তো এটা হচ্ছে এ অ। আর উ, যদি উ এর সাথে যদি অন্য কোনো আসে তাহলে অব হয়, উ প্লাস এ। গো যোগ এসনা, গবেষণা। কতগুলো নিপাতনের সিদ্ধ সন্ধি আছে যেগুলো কোনো নিয়ম মানে না। যেমন কুল যোগ অটা, কুলটা। গো যোগ অক্ষ, গোবাক্ষ। প্র যোগ ওর, পৌর। অন্য যোগ অন্য, অন্যান্য। মাত্ত যোগ অণ্ড, মার্তণ্ড। শুদ্ধ যোগ ওদন, শুদ্ধোদন। এতটুকু হচ্ছে স্বরধ্বনি, স্বরসন্ধি। এখন সংস্কৃত ভাষার ব্যঞ্জন সন্ধি আমরা দেখব। ব্যঞ্জন সন্ধি যথাক্রমে ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি মিলে হয়, বা স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি মিলে হয়, অথবা ব্যঞ্জন ধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি মিলে হয়। তো ব্যঞ্জন বর্ণ, যখন আমরা ব্যঞ্জন ধ্বনি চিন্তা করি তখন সর্বপ্রথম যে চিহ্নটা আছে ক, ক এর সাথে আরো কিছু মিল থাকায় চ, ট, ত, এগুলো নিয়ে আসা হয়েছে। কয়ের উচ্চারণ যেরকম বাকিগুলার একই প্রকারের উচ্চারণ হয়, একই স্টাইলের যেই বর্ণ এগুলা। এরপরে স্বরধ্বনি থাকলে, এরপরে যদি স্বরধ্বনি থাকে তাহলে ক এর জায়গায় হবে ক, হবে গ। তারপর হচ্ছে ক এর পরে হচ্ছে কি চ, চ হবে জ, বর্গীয় জ। তারপর হচ্ছে ট হবে ড। তারপর হচ্ছে ত হবে দ। তারপর হচ্ছে প হবে ব। স্বরধ্বনির জায়গায় স্বরধ্বনিটি ঠিক থাকবে। যেমন ক যোগ অ সমান সমান গ, দিক যোগ অন্ত দিগন্ত। প যোগ অ সমান সমান ব, শুভ যোগ অন্ত শুভন্ত। ব্যঞ্জন সন্ধি দেখলাম ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি। এখন আমরা দেখতেছি স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির কি একটা মিল। প্রথমে স্বরধ্বনি থাকবে, তারপর হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। তো স্বরধ্বনি, যে কোনো স্বরধ্বনির পর যে কোনো স্বরধ্বনি হতে পারে, পর যদি ছ থাকে সেটা চ, ছ যোগ দ্বিত্ব হয়ে যাবে, চ যোগ ছ হয়ে যাবে। যেমন এক যোগ ছত্র, একচ্ছত্র। ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির বিষয়, ক এক, ত দ, ত অথবা দ, দ এরপর যদি চ এবং ছ থাকলে ত এবং দ হয়। ত
ত দ এরপর যদি চ ছ থাকে তাহলে চ ছ এ ত দ এর স্থানে চ হয়ে যায়, মানে এ ত আর দ এর জায়গায় চ হয়ে যাবে। এই চ দেখেন ছ চ ছ যা ছিল তাই থাকবে, আর ত আর দ এর জায়গায় চ হয়ে যাবে। যেমন ত যোগ চ সমান সমান ছ, চ চ চ যোগ চ, সৎ যোগ চিন্তা সৎচিন্তা। ত যোগ দ এরপর যদি জ যোগ ঝ থাকে তাহলে জ যোগ ঝ ত দ দুইটাই জ হয়ে যাবে। এত এই কাজটা হইতেছে কিন্তু ত এবং দ এর সাথে, একটু খেয়াল করবেন ত এবং দ এর সাথেই হচ্ছে। যদি ত এবং দ এর সাথে চ ছ আসে তাহলে চ ছ ঠিক থাকবে, জ ঝ ঠিক থাকবে। তবে এই চ ছ এখানে ত দ এর জায়গায় চ হবে, আর এখানে ত দ এর জায়গায় জ হবে। যেমন ত যোগ জ সমান সমান জ যোগ জ, সৎ যোগ জন সজ্জন। 3 নাম্বার, আবার ত ও দ এর কাজ। ত ও দ এর পরে যদি তালিব বাক্য থাকলে ত দ এর স্থলে চ আর স এর স্থলে ছ হয়। এখানে দুইটাই পরিবর্তন হবে। ত যোগ স, এ তো এর জায়গায় চ হইছে, স এর জায়গায় ছ হইছে। তো চ এখানে চ আর ছ যোগে হচ্ছে ছ যোগ চ, ছ চ যোগ ছ। যেমন উদ যোগ শ্বাস উচ্ছ্বাস উচ্ছ্বাস, উদ যোগ শ্বাস সমান সমান উচ্ছ্বাস। 4 নাম্বারেরটা হচ্ছে ত এবং দ। ত ও দ এর পরে যদি ড থাকলে ত দ এর স্থানে ড হয়। যেমন ত যোগ ড, ড যোগ ড, উদ যোগ দিন উদ্দিন। তারপরে তদয়ের আরেকটা নিয়ম হচ্ছে তদয়ের পরে যদি হ থাকলে ত এবং দ এর স্থলে দ হবে এবং হ এর স্থলে ধ হবে। হ এর স্থানে ধ হবে, এই দুইটার স্থানে দ হবে। যেমন ত যোগ হ, দ যোগ ধ সমান সমান দ যোগ ধ, উৎ যোগ হার উদ্ধার। 6 নাম্বার নিয়ম হচ্ছে তদ এর পর যদি ল থাকে ত ও দ এর স্থলে ল উচ্চারিত হয়, মানে লটা দীপ্ত উচ্চারিত হবে আর কি। ত যোগ ল, ল যোগ ল, উদ যোগ লস উল্লাস, উদ যোগ লাস উল্লাস। এটা হচ্ছে ত এবং দ এর পরে ছয়টা নিয়ম, তার পরে 6টা বিষয় আছে যেটা নিয়ম। ব্যঞ্জন ধ্বনির এর পরের হচ্ছে ব্যঞ্জন ধ্বনি সমূহের যে কোনো বর্গের অঘোষ অল্পপ্রাণ ধ্বনির পরে যে কোনো বর্গের ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ তালব্য ধ্বনি। জ ঘোষ অল্পপ্রাণ উচ্চ ধ্বনি, ঘোষ কনপঞ্জাত দন্তমূলীয় ধ্বনি কিংবা ঘোষ অল্পপ্রাণ উষ্ঠ ধ্বনি ব থাকলে প্রথম অঘোষ অল্পপ্রাণ ধ্বনি ঘোষ অল্পপ্রাণ রূপে উচ্চারিত হয়। যেমন ক যোগ দ, ক এর জায়গায় গ হয়ে যাবে। এই ক হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি, আর এটা হচ্ছে ঘোষ অল্পপ্রাণ ধ্বনি। তো এই অঘোষ অল্পপ্রাণ ধ্বনির জায়গায় ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হয়ে যাবে। এরপরে হচ্ছে একইভাবে ট এর জায়গায় ড আসছে, ড এর জায়গায় ড রয়েছে। তো এখানে অনেক বড় একটা নিয়ম হয়ে গেছে। এই নিয়মগুলা যদি আলাদা আলাদা বলতে যাই তাহলে অনেক বড় একটা আলোচনা হয়ে যাবে। আমরা একটা কাজ করব যে এই অংশের যেই শব্দগুলা আছে এই শব্দগুলা ভালোভাবে
এক্সারসাইজ করে নেব, যেমন বাগদান, বাগদান, ষড়যন্ত্র, ষড়যন্ত্র, উদ্ঘাটন, উদ্ঘাটন, উদ্যোগ, উদ্যোগ, উদ্বন্ধন, 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 তদ্রূপ, তদ্রূপ, তদ্রূপ। এই তারপরে যদি এরপরের অংশটা হচ্ছে ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম পরে থাকলে পূর্ববর্তী অঘোষ অল্পবান স্বরধ্বনি সেই বর্গীয় ঘোষ ধ্বনি কিংবা নাসিক্য ধ্বনি হয়। বিষয়টা হচ্ছে এগুলা হচ্ছে নাসিক্য ধ্বনি। এগুলা যদি পূর্ববর্তী অঘোষ অল্পবান স্পর্শধ্বনি, সেই অল্পবান স্পর্শধ্বনি সেই বর্গের ঘোষ স্পর্শধ্বনি কিংবা নাসিক্য ধ্বনি হয়। অঘোষ অল্পবান ধ্বনি যেমন ক, তারপর হচ্ছে ত, তারপর হচ্ছে চ, তারপর হচ্ছে প, এই শব্দগুলা যদি এর পূর্বে থাকে, এগুলার পূর্বে থাকে, সেই বর্গের ঘোষ স্পর্শধ্বনি কিংবা নাসিক্য ধ্বনিতে হয়ে যাবে এটা। যেমন ক যোগ ন, তো এখানে ক এর পরিবর্তে গ হয়ে গেছে, এটা আগেই আমরা দেখেছি, গ এর পরিবর্তে গ হয়ে গেছে। তো গ ও সাথে ন যুক্ত হবে, যে নির্ণয়, দিক, দিং নির্ণয়, গ ও দুইটার একটা হতে পারে, তো দুইটার একটা দিয়ে দিলে হবে। তো গ, কয়ের জায়গায় গ, ত এর জায়গায় দ অথবা ন দুইটাই হতে পারে, এটাই বুঝাইতে চাইছে। প্রথমে যে আমরা লিখি ক, খ, গ, ঘ, ও। যদি এই ও বা নাসিক্য ধ্বনি ন, নাসিক্য ধ্বনি গুলো যে সিরিয়ালে আছে, এই সিরিয়ালে এই নাসিক্য ধ্বনির আগে যদি এই ক থাকে, মানে এই সিরিয়ালের প্রথম সিরিয়ালের অংশটা থাকে, তাহলে এর পরিবর্তে আমরা এটা তো রাখতেই পারি, এই যে নাসিক্য ধ্বনি তো থাকবেই, তার সাথে এই ক বসবে না, বসবে হচ্ছে গ। নাসিক্য ধ্বনি আগে বসবে হচ্ছে ক এর জায়গায় গ বসবে, অথবা আমরা এটাকে নাসিক্য ধ্বনিও ডাবল ব্যবহার করতে পারি, এতে সমস্যা নাই। যেমন ত যোগ ম, ত এর জায়গায় দ হয়ে গেছে, আবার আমরা ত এর জায়গায় ন ব্যবহার করতে পারি, কারণ এটা একটা নাসিক্য ধ্বনির পূর্বে বসছে। দটা হচ্ছে এ ম, যে নাসিক্য ধ্বনি, ন নাসিক্য ধ্বনি, এগুলার পূর্বে বসছে। আচ্ছা, 3 নাম্বার, ম এর পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়ে যায়। যেমন ম যোগ ক, মটা ওই বর্গের নাসিক্য ধ্বনি হয়ে যায়, যেমন ও হয়ে যায়। ক এর নাসিক্য ধ্বনি ক, খ, গ, ঘ, ও। এই ওটা হচ্ছে নাসিক্য ধ্বনি। ক এর স্থলে এই কটা, ক এর স্থলে যে ম আছে, ক এর সাথে ম যোগ ক আছে, এই মটা পরিবর্তন হয়ে ও হয়ে যাবে, ক এর জায়গায় ক থাকবে। কারণ হচ্ছে ম এর পরে ক আসছে, ম এর পরে যদি ক খ গ ঘ চ থাকতো, তাহলে ক ম এর জায়গায় ইয় হয়ে যাইতো, কারণ এটার নাসিক্য ধ্বনি হচ্ছে ইয়। আচ্ছা, তারপর হচ্ছে 8 নম্বরে, 4 নম্বরে ম এর পর যদি অন্তস্থ ধ্বনি আসে, যেমন অন্তস্থীয় জ, অন্তস্থীয় র, ল, ব, কিংবা তালিপার্শ্ব মূর্ধন্য ষ, দন্তস্ব হ থাকলে ম এর স্থলে অনুস্বার হয়ে যায়।
যেমন আহ ম যোগ কি আসে জ, এরকম আসে, তাহলে ময়ের জায়গায় অনুস্বার হয়ে যাবে এরকম, অনুস্বারের পরে জ। যেমন সম যোগ জম, সংযম, জম ঠিকই আছে কিন্তু অনুস্কারটা কি হয়েছে গা, মটা অনুস্কার হয়ে গেছে। ময়ের পরে এখন চ এবং জ, এরপরে যদি নাসিক্য তালব্য ধ্বনি থাকে, নাসিক্য তালব্য ধ্বনি হচ্ছে ন আর কি, যেটাকে আমরা ন বলি। তালব্য ধ্বনি যেমন নাসিক্য ধ্বনির পরে তালব্য ধ্বনি হয়, যেমন চ যোগ দন্ত ন সমান সমান চ যোগ ইয়, এই ইয়টাই তালব্য ধ্বনি। এই অংশটা আমরা অনেক বেশি দেখেছি যে ইয়র সাথে, যেমন জ যোগ ন, জন ন। আচ্ছা, দ ধ এর পরে যদি ক চ ট ত প খ ছ ঠ ঠ প, মানে ক চ ট ত প, এগুলা কিন্তু অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। আর অঘোষ বহু মহাপ্রাণ ধ্বনি দুইটাই। অঘোষ ধ্বনি যতগুলো আছে এগুলো যদি দ ধ এর স্থলে দ ধ এর পরে আসে, ধ ধ এর স্থলে অঘোষ অল্পমান ধ্বনি হবে। যেমন দ ত, দ যোগ তৎযোগ কাল, তৎকাল। ক্ষুদ যোগ পিপাসা, ক্ষুদ পিপাসা। এখানে ধ আর দ, এটা দোনোটাই দ এবং ধ এর কথাই তো বলছে, ঠিক না? তার সাথে কি আছে, ক এবং প আছে। ক এর পরিবর্তে কি আসলো, ক এর পরিবর্তে আসলো এই যে ত এর পরে যে ত খণ্ডত্ব আছে, তই আসছে কিন্তু। তো এই অঘোষ অল্পমানের কথাই বলছিল, যেহেতু তটা অঘোষ অল্পমান, এই তটাই আসবে, দ এর জায়গায় ত আসবে। আর এই ধ এর জায়গায়ও তই আসবে, কারণ এটা অঘোষ অল্পমান। অঘোষ অল্পমানের জায়গায় আমরা ত ব্যবহার করলেই পারি, কারণ এটা শুধু একটাই অক্ষর, অঘোষ অল্পমান। তারপর হচ্ছে 7 নম্বর, দ কিংবা ধ এর পরে যদি দন্ত স থাকলে দ ধ স্থলে অঘোষ অল্পমান ধ্বনি হবে। যেমন বিপদ যোগ সংকুল, বিপদ সংকুল। তৎযোগ সম, তৎসম। স এর পরে যদি ত ঠ থ থাকলে তাহলে ত থ দুইটাই ট ঠ হয়ে যাবে। যেমন ত্রিশ যোগ তি, কৃষ্টি। এই যে এখানে টটা তটা ট হয়ে গেছে। বিশেষ নিয়মে সাধিত নিয়ম কতগুলো সন্ধি আছে, এগুলা মানে যেমনি আছে এইভাবে পড়তে হয়। উদ্যোগ স্থান উত্থান, সমযোগকার সংস্কার, উদ্যোগ স্থাপন উত্থাপন, সমযোগকৃত সংস্কৃত, পরিকার যোগ পরিষ্কার, পরিযোগকার পরিষ্কার। এটা অনেক জায়গায় আছে, এটা মনে রাখতে হবে মানে নিয়ম ছাড়াই। হ্যাঁ, কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ সন্ধি, যেমন আযোগ চর্য, আশ্চর্য, গোযোগ পদ, গোষ্পদ, বনযোগ পতি, বনস্পতি, বৃহৎ যোগ পতি, বৃহস্পতি, তজ্জোৎকর, তস্কর, পরযোগ পর, পরস্পর, মনসযোগ ঈশা, মনীষা, ষটযোগ দশ, ষোড়শ, এক যোগ দশ, একাদশ, পদ যোগ অঞ্জলি, পতঞ্জলি। সর্বশেষ হচ্ছে আমাদের বিসর্গ সন্ধি। সংস্কৃত সন্ধি নিয়মে পদের অন্তঃস্থিত র বা উ স অনেক ক্ষেত্রে অঘোষ ঊষ্মধ্বনি অর্থাৎ হ ধ্বনি রূপে উচ্চারিত হয়।
তা বিসর্গ রূপে লেখা হয়। র স বিসর্গ ব্যঞ্জন ধ্বনিমালার অন্তর্গত, সেই কারণে বিসর্গ সন্ধির ব্যঞ্জন সন্ধির অন্তর্গত। আচ্ছা, বস্তুত বিসর্গ র এবং স এর সংক্ষিপ্ত রূপ। বিসর্গকে দুই ভাগে ভাগ করা যায়, রহস্যান্ত জাত বিসর্গ আর সহস্যান্ত বিসর্গ জাত। যদি অকারের পরস্থিত সজাত বিসর্গের পর ঘোষ অল্পপ্রাণ ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি নাসিক ধ্বনি কিংবা অন্তস্থ জ অন্তস্থ ব র ল হ থাকলে অকার বা ও সজাত সহস্রান্তজাত বিসর্গ উভয় স্থলে উকার হয়। যেমন তীরযোগ ধান তিরোধান, মনোযোগ রম মনোরম, মনোযোগ হর মনোহর, তবযোগ বন তপবন। অকারের পরস্থিত রজাত বিসর্গের পর উপর্যুক্ত ধ্বনিসমূহের কোনটি থাকলে বিসর্গ স্থানে র হয়। যেমন অন্তযোগ গত অন্তর্গত, অন্তযোগ ধান অন্তর্ধান, পুনর্যোগ আয় পুনরায়, পুনর্যোগ আর পুনরায়, অনুযোগ আয় পুনরায়, আচ্ছা পুনর্যোগ আয় পুনরায়, পুনর্যোগ উক্ত পুনরুক্ত, অহযোগ অহরহ। 3 নাম্বার, অ বা আ ভিন্ন অন্য স্বরের পরে বিসর্গ থাকলে তার সঙ্গে অ আ বিসর্গ বর্গীয় ঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ নাসিক ধ্বনি কিংবা জ র ল ব হ এর সন্ধি হলে বিসর্গ স্থানে র হয়। যেমন নিযোগ আকার নিরাকার, আশি যোগ বাদ আশীর্বাদ, যোগ দুর্যোগ। অঘোষ অল্পপ্রাণ ও ঘোষ মহাপ্রাণ কণ্ঠ কিংবা ওষ্ঠ ব্যঞ্জন ক খ প ফ পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত শীষ ধ্বনি হয় এবং অ আ ব্যতীত অন্য স্বরধ্বনি পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শীষ ধ্বনি হয়। যেমন এর পরে বিসর্গযোগ ক, সযোগ ক হয়, নরযোগ কার, নমযোগ কার নমস্কার ইত্যাদি। কোন কোন ক্ষেত্রে সন্ধির বিসর্গ লোপ হয় না, যেমন প্রাতযোগ কাল প্রাতকাল, মন যোগ কষ্ট মনকষ্ট, শির যোগ পীড়া শির পীড়া। যুক্ত ব্যঞ্জন ধ্বনি সযুক্ত খ কিংবা সযোগ প হলে পরে থাকলে পূর্ববর্তী বিসর্গ অবিকৃত থাকে এবং লোপ পায়। যেমন নিযোগ স্তব্ধ নিস্তব্ধ, দুগ্যোগ দুস্থ ইত্যাদি। কয়েকটি বিসর্গ সন্ধি যেমন বাস যোগ পাতি বাচস্পতি, বাচ যোগ পতি বাচস্পতি, বা যোগ কর ভাস্কর, অহ যোগ নিশা অহর্নিশা অহর্নিশ, অহযোগ অহরহ ইত্যাদি। এতটুকুই সন্ধি। আশা করি যেতটুকু আমরা দেখেছি অনেক বেশি দেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে এই সন্ধির পুরোপুরি কনসেপ্ট মাথায় নিতে সহযোগিতা করুন। এখানে অনেক নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনের দিকে না লক্ষ্য করে আমরা উদাহরণগুলো বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব। তো এতে আমাদের সময়টা কম লাগবে। এতটুকুই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।